সকাল হতেই চলে এসেছি আজকে ছাদে। তা ক্যামেরাটা অন করে আমি তোমাদের সূর্য দেখাতে যাচ্ছিলাম। তো ওখানে না অনেক রকম জামা কাপড় মেলা রয়েছে, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে আবার ক্যামেরাটাকে সরিয়ে নিলাম। মানে পাশের বাড়ির ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল। তা আমি আজকে সকাল সকাল ছাদে এসেছি বিশেষ কারণে। কি বলো তো, গতকাল সকালে আমি এসেছিলাম, তাই এসে দেখে গেছি এখানে শুকনো পাতা ঠাতা সব কিছু পড়ে রয়েছে। তাই আজকে আমি একেবারে ঝাড়ুটা নিয়েই চলে এসেছি। গতকাল না মানে ঝাড় দেবো ভেবেছিলাম, কিন্তু খালি হাতে এসেছিলাম বলে আর ঝাড় দেওয়া হয়নি। তাই আজকে আসার সময় ঝাঁটা নিয়ে আসি। পাতা জমে আছে, এই জন্য ঝাঁটাটা নিয়েও এসেছি। বাবা, তাওয়ালটা খুলে নিই, নাহলে ঝাড় দিতে পারছি না। খুলে রেখে নিলাম তাওয়ালটা। প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্যে ভরে নেব। দেখো কত শুকনো পাতা। সংসার মানে যে নিজে পরিষ্কার থাকবো আর আমার নিজের ঘর দুটো পরিষ্কার করব, সেটা না। সংসার মানে আমার বাড়ির প্রত্যেকটা জায়গায় আমাকে খেয়াল রাখতে হয়। গতকাল এসে ছাদে এই অবস্থা দেখে তারপর থেকে ভাবছি যে ছাদে তো সেই যাই জামা কাপড় নিয়ে সে মেলে দিই, তখন আর গিয়ে ঝাড় দেওয়া হয় না। আজকে আমি ঝাড় দেবই। একটু গাছে জল দিয়ে দিই, ঝাড় দিয়ে পোটলার মতো ভরে নিলাম। আর এরা না শ্যাম্পুর পাতা, সাবানের সব এইখানেই ফেলবে, কতবার বদলিয়ে দেবে। আর দাঁড়িয়ে তোমাদের সঙ্গে বকবক করলাম না, গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে। আর ছাদের যে পাশটা পাতা পড়েছিল সেই পাশটাই ঝাড় দিয়েছি, কেননা যেভাবে রোদের তাপ উঠছে পুরো ছাদ ঝাড় দেওয়া আমার দ্বারা হলো না। ইন্ডাকশানের আওয়াজ হচ্ছে। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে হোলির পর দিন, শনিবার। আজকে অনেক জায়গায় মনে হয় হ্যাঁ হোলির পর দিন, তখন অনেকে খেলে। মানে আগের দিন বলে দোল, যেদিন দোলের দিন বলে দোল, আর দোলের পর দিন বলে হোলি মনে হয়। তো যাই হোক বন্ধুরা, রাস্তাঘাট তো রং ভর্তি, আবির ভর্তি। এই দিক থেকে দেখা যাচ্ছে আমাদের দোকানের সামনেও ওই দেখো সব ফেরিওয়ালারা বেরিয়ে গেছে। আসলে বেলা কম হয়নি, 8:30টার মতো বাজে। চা বসিয়ে দিয়েছি। আসলে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে একটু ঝাড় দিলাম, যার জন্য একটু দেরি হলো। আর প্রচণ্ড গরম লাগছে, তা চা করে বসি, চা খেয়ে পাখাটা খেতে খেতে পাখাটা ছেড়ে হাওয়া খাবো। এখন এমনি বসলে হবে না, ওর দোকান খুলতে যাবে। তাই একটু আবির পড়ে রয়েছে, রং পড়ে রয়েছে রাস্তায়। আর আমি রং টং খেলিনি, সামান্য একটু আবির দিয়েছিলাম। তাতেই আমার যেন কি বলবো, কোথাও কীর্তন হচ্ছে। নতুন ব্লগ তো শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যেখান থেকে আমার চায়ের জল ফুটে গেছে, এই দেখো, যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর যারা নতুন দেখছো, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খাওয়াটা আগে খাই। বললাম না এমনি গরম লাগছে, আর এই দিক দিয়ে কি বলতো, মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, মানে সর্দি লেগেছে। ওইদিকে দরজাটা খুলে দিই। মিঠু বেচারা, আমাকে বিস্কুট দিতে হবে বলছে, দরজাটা খুলে দিই। চাটা একটু ভালো করেই ফুটাতে হবে, নাহলে বলবে কি জল জল হয়েছে। আমাদেরও এরকম করে। আমার মিঠু সোনার বিস্কুট শেষ হয়ে গেছে, আর এই বিস্কুট ছাড়া যতই ভালো বিস্কুট হোক আমার মিঠু খাবে না। এবার আমি না মানে বিস্কুটটা ঢালতে যাব, হঠাৎ আওয়াজ পেলাম, কীর্তনের আওয়াজ পেলাম। তার সাথে সাথে ঝুল বারান্দার দিকে দৌড়িয়ে আসলাম। কীর্তনের আওয়াজটা তো তোমাদের শোনাতে পারছি না, কেননা কপিরাইট যদি হয়ে যায়। তা ভাবছি গতকালের মতো আবার কীর্তন ওই রাস্তা দিয়ে চলে যাবে না তো, গতকালও সেম হয়েছিল।
তা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি মানে আওয়াজটা দেখছি কাছের দিকে আসছে, তার মানে এই রাস্তার দিকেই আসবে। তা প্রথম ভেবেছিলাম যে মেন রাস্তা দিয়ে সোজা চলে যাবে, তারপরেই দেখলাম না গো, মেন রাস্তার দিকে গেল না, পুরো সোজা আমার বাড়ির সামনে দিয়েই গেল, মানে আমার না মানে আমাদের বাড়ির সামনে দিয়ে। তা দেখো যে কি সুন্দর গোপাল মানে বসিয়ে নিয়ে তারপরে বয়স্ক মানুষরা নগর কীর্তনের মতো সবাইকে আবির ঠাবির দিচ্ছে। শাশুড়ি মাও এই আওয়াজ শুনে নিচে বেরিয়ে এসেছিল, তা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর দেখছি। আর দেখলাম গোপালও মানে সবার কোলের মধ্যে, ওই যে সবার না মানে ওই যে একজন, এই একজন ওনার কাছে দেখলাম গোপাল বসানো, এই যে গোপাল নিয়ে যাচ্ছে। ওই যে গোপাল। কপিরাইটের ভয়ে অল্প একটু মিউজিক শোনালাম। আর দেখো তুলসী গাছও মাথায় করে নিয়ে যাচ্ছে, আর হাতের করতালগুলো দেখো কি বড় বড় থালার মতো। আর ওইদিকে আমার চা বসিয়ে দিয়েছি, চা তো শুকিয়ে গেল, দৌড়ি আবার রান্নাঘরে যাচ্ছে। বড় বড় থালার মতো করতাল, মিঠুর বিস্কুট আমার হাতে, আওয়াজ শুনে তো নিয়ে গেছে বাবা। চা পুরো অনেক বড় বড় করতাল, গোপাল নিয়ে মানে নগর কীর্তন করছে। গোপাল চা বসিয়ে যদি একবার মিঠুর কাছে একবার বারান্দায় কীর্তন দেখতে যাওয়া যায় তাহলে চা কি আর থাকে বলো তো, অনেকটাই কম হয়েছে। এইবার আসলাম বিছানা গুছাতে, ও তো চা খেয়ে দোকানে চলে গেল। দেখি যে সেই যে আলমারি কভারটা কালকে আলমারি খুলেছি আবার গুটিয়ে রেখেছি, বাজে লাগে। তা গুছিয়ে যেই আলমারি মানে কভারটা ঠিকঠাক করে বিছানা গুছাতে যাব, ও মা বিছানায় এই কী অবস্থা, ব্যাস আমি মাথায় হাত দিয়েছি, এই কী অবস্থা। মাথায় হাত দিলাম কেন, আমরা তো সেরকমভাবে রং খেলিনি। এবার আমাদের ওকে ধরে ঠরে মানে অটো স্ট্যান্ডে বন্ধুবান্ধবরা দিয়েছে, দেওয়ার পর এসে তো স্নান টান করেছে, করার পর এখন যে রাত্রে যে শুয়েছে চাদরের থেকে শুরু করে পিলো কভারের থেকে রং লেগে রয়েছে, রং লেগে রয়েছে। আর এই দেখো ঠিক আছে কি অবস্থা। এখনের রং তো ভালো বলতে হবে, আগে মানে আমাদের সময় যে সিলভার কালার গোল্ডেন কালার রঙগুলো সহজে লাগালে কিন্তু গায়ের থেকে উঠতো না। তবে হ্যাঁ আমি কিন্তু এই চাদর এখন চেঞ্জ করব না, কেননা ওর গায়ে তো রং লেগেই রয়েছে, বরঞ্চ ওর গায়ের রঙগুলো উঠে যাবে যেদিন সেদিন আমি চাদর চেঞ্জ করে ধোবো। কারণ আমার ধোয়া চাদরটা যেখানটা শুয়েছে সেখানে রং লাগা, ঠিক আছে এভাবে রংটা চাদরে লেগে যাক, তারপরে একদিন কেচে দেবো। তার সঙ্গে কর্তাবাবুর যে জামা প্যান্টটা পরেছিল সেইটা, তারপর ছেলে তো রং খেলেই নি, কারণ তাও বন্ধুরা এসে যে দিয়েছিল সেই জামা প্যান্ট কালকে আর না ধোয়া কাচা করিনি। কি বলো তো ওই আবির একটু লাগিয়েছিলাম, তারপরে মানে কেমন লাগছিল। আর ছেলের জন্য দুটো নতুন গেঞ্জি, আমাদের ওর একটা ছেলের একটা কিনেছি। ছেলে যখনই গেঞ্জি কিনি বলি বাবু পরবি তো, হ্যাঁ বলে, যেই আমি জল দিয়ে ধুয়ে দিই তারপরে বলে মা আর পরা যাচ্ছে না, এই জায়গা কুটকুট করে, ব্যাস ওই গেঞ্জিটা আর পরবে না। আমি নতুন গেঞ্জিটা কেনার আগে বারবার বললাম বাবু তুই এটা পরবি তো, হ্যাঁ বললো। তা আমার সিঙ্কে প্রচুর বাসন, আর এগুলো গতকালের বাসন। আর এইদিকে আমি চাল ধুয়ে রেখেছি, আর এই যে চাল ধোয়ার জলটা কিন্তু আমি বাটিতে রেখে দিয়েছি, কেন বলো তো কাছে দেবো। আজ তো আমাদের জন্য অপেক্ষা করে, আজকে এদিক করলে কালকে ঠিক ওদিক হাজির হয়ে যায়। দেখো ঘরে ঢুকতেই আবার টেবিলের এই যে নিচটা, ডাইনিং টেবিলের নিচে এখানে টুমটাম রাখতে রাখতে বেশ ভালো অনেক কিছুই রেখেছি, নামাচ্ছি দেখেই তো বুঝতে পারছো। আর তার মধ্যে থেকে সমানে পাউডারের মতো উঠছে, কি আর করা যাবে। আর এই দিকে না যাই বলো সবার বাড়ি গেলে বাসনের থেকে এখন কন্টেনার দেখতেই পাবে। আমার ছেলে তো যে খাবার অর্ডার করে আর কন্টেনার তো ভর্তি। গতকাল মায়ের বাড়ির থেকে প্রসাদ পাঠিয়েছে মা, তাও 5টা বাটি কন্টেনার দিয়েছে। এরকম করে ঘরে কন্টেনারের অভাব নেই। আর এইখানে দেখো আমি কী বের করেছি জানো, ঘড়ির ব্যাটারি। সেদিন একটা ঘড়ির ব্যাটারির জন্য দোকানে যেতে হলো, অথচ এই ব্যাটারিটা ঘরে ছিল। তাই ভেতর নিচের দিকে এই দিকটা দেখো পুরো পাউডার হয়ে গেছে, একেবারে এত ধুলো পড়েছে। শনিবার বলে রান্নাঘরে যে নিরামিষ পর্ব হবে আজকে, মানে নিরামিষ রান্না বান্না, তার জন্য আমার আলাদা ধোয়া মোছা করতে হয়নি।
কেন বলো তো, গতকাল ছিল শুক্রবার আর হোলি, আর হোলিতে আমাদের বাড়িতে মানে দোলে আমাদের বাড়িতে নিরামিষ হয়, বাপের বাড়িতেও তাই, শ্বশুর বাড়িও তাই। কিন্তু নিরামিষ হলে কী হবে, আমার গদাই মানে আমার ছেলে তো বিরিয়ানি নিয়ে দুপুরবেলা খেয়েছে। প্রত্যেক বছর বাইরে পিকনিক করে, সেখানেই রান্নাবান্না হয়, সেখানেই খাওয়া দাওয়া করে আসে। তা এবার বললো মা ঘরে একটু এনে খাই, তা ও খেয়েছে। আমরা তো ডাল পটল ভাজি এইসব করেছি, তা সেই নিরামিষ কালকে যেহেতু করা হয়েছে, আজকে আর ঝামেলা নেই, আজকে তো শনিবার, আজকেও নিরামিষ। একেবারে স্নান করে তবে ছাদে দিয়ে আসবো। ছাদে যেতে ইচ্ছে করছে না এই রোদে, কিন্তু এখানে দিলে কত দেবো, এখানে দিলে না ভালো লাগছে না। গতকাল যে ছোলার ডাল করেছি, কিছুটা ছোলার ডাল আছে, তো ভাবছি আমাদের ওকে দুটো রুটি করে ছোলার ডাল দিয়ে টিফিনটা দিয়ে তারপরে রুটি করব। জোগাড় করেছি গতকাল রাত্রে, গ্যাস যে শেষ হয়ে গেছে আমার আর মনে নেই। গ্যাস আছে অবশ্য, ঘরে লাগাতে হবে। তো ইন্ডাকশানে গতকাল রাত্রে রুটি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তো ইন্ডাকশানে ছেলেকে রুটি করে দিয়েছিলাম। ইন্ডাকশানে করা যায়, একটু পুড়ে পুড়ে ওঠে। এখন গ্যাস লাগাবো না, ইন্ডাকশানেই করে। ইন্ডাকশানে আমি শুধু দুধ গরম করতাম, চা করতে পারতাম আর জল গরম করতাম, জানতাম যে আর কিছু হয় না। কিন্তু পরে ইন্ডাকশানে কিন্তু আমি সব কিছুই রান্না করতে শিখে গেছি। মানে তখন ভাবতাম কি যে না না মনে হয় পুড়ে যাবে। আর এই দেখো একটুখানি ছোলার ডাল ও সেদিন মানে গতকাল করেছে, আমাদের ও বলে কি মিষ্টি মিষ্টি লাগে, তাই ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিলি ফ্লেক্স দিয়ে ওর জন্য একটু মাইক্রোওভেনে বাটিতে দিয়ে দিলাম। আর এইদিকে এই যে রুটি ইন্ডাকশানেই করবো, কারণ এখন আর সিলিন্ডার লাগাবো না। সিলিন্ডারটা ওর যখন ফাঁকা হবে ওকে বলবে এই ঘরে এনে একটু মানে লাগিয়ে দিতে। লাগাতে পারে না ও মানে এনে দেবে। আর এই দেখো ইন্ডাকশানের রুটিটা করছি, যাক ফুলেছে কিন্তু দেখো, ওই এটা কমিয়ে দিয়েছি। ওটা কমিয়ে দিই। ও মাম্মা আয়না সেটা প্লাস দিয়ে দিলাম, পড়িস না বাবা। এরকম ফুলকো ফুলকো লুচি ইন্ডাকশানে হয়ে গেল। ডালটা গরম করে নিয়েছি, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই যে দেখো আবির দিয়ে, কালকে যে দুটো বাটার মধ্যে আবির ছিল, লাইটের সুইচের মধ্যেও আবির লেগে গেছে। ঠিক আছে চলো পুজোটা দিয়ে নিই। আমাদের বাড়ির 3তলা ভাড়াটে বোনটা ওই সেদিন যে নবদ্বীপে হোলির প্রোগ্রাম করতে গেছিলো ওর মেয়ে, তো ওই বোনটা ওখান থেকে এই যে তিলক মাটি এনে দিয়েছে, দেখো। ও ছাদে প্যাকিং হয়ে যায়, যা রোদের তাপ। জামা কাপড় তোমাদের কি বলেছিলাম, পুরো প্যাকিং হয়ে। সকালবেলা যখন এসেছি তখন কি সুন্দর, আর এখন দেখো বাবা। হাওয়া নাই, স্ট্যাচু। কষ্ট করেও কোনো লাভ হলো না। সেদিন ওই যে লাউ গাছটা এত দূর উঠে এসেছিল, ওই যে প্যানটাকে তুলে সরিয়ে দিয়েছি, লাউ গাছটা পুরো আমার মরে গেল গো। এত খারাপ লাগছে না কি বলবো। দেখো পুরো ঢলে পড়েছে। কতদিন ধরে আমি গাছটাকে একটু একটু করে রেখেছি চোখের সামনে, ফল না দিক বেঁচে তো ছিল। গরমকালে না আমাদের সিঁড়ি ঘরের এখানটায় বসলে বেশ আরাম। আর এই রুমের ভাইগুলোই বলেছে যে মানে টিনের না, বলেছে দিদি আসলে তুমি বড় স্ট্যান্ড পাখাটা দিয়ে। বললাম ঠিক আছে দেবো। রাতের এই পাশে না
মানে যন্ত্রণা হয়ে মাড়িটা একটু ফুলেছে, সকাল থেকে অতটা ছিল না। এখন যে প্রসাদে ওই যে কিশমিশ মুখে দিয়েছি আর কি যন্ত্রণা করছে। মাঝে মাঝেই তো দাঁতের এই সমস্যা বাবা। শীতকালের মতো গরমকালেও কিন্তু দাঁতে ব্যথার প্রচণ্ড ভোগ হয়। এই জায়গা মাড়িটা তো যা অবস্থা হয়েছে ভাবছি চাপ দিলে ফুলেও গেছে মনে হয় একটু। যাবো রান্নাঘরে দেখি। নিরামিষ রান্না তো ভাতটা বসিয়ে দিলাম, আর দেখি কি করা যায়। ঢাকনা খুঁজে পাচ্ছি, ভাতটা বসিয়ে দিলাম। একটা ব্যথার ওষুধ খাবো, তারপরে মুড়ি একটু ডাল দিয়ে নিয়েছি, সেই ছোলার ডালগুলো দিয়ে হচ্ছে। ওদিকে রান্না বান্না মনে হয় আজকে শেয়ার করতে পারবো না। এই পাশটা দিয়ে এমন করে খাচ্ছ। ব্যথার ওষুধটা কিন্তু খেলাম না, যতক্ষণ দেখা যাক না খেয়ে থাকা যায়, কিন্তু দাঁতে ব্যথা সহ্য করা যায় না। আসলে ব্যথার থেকেও মাড়ির সঙ্গে মাড়ি লাগাতে পারছি না। তা মুড়িটা খেয়ে ভাবলাম যে না, সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে। আমাদের ওকে ডেকে দিলাম, কিন্তু সিলিন্ডার চেঞ্জ করতে গেলে ওখানে তো আরও কাজ বেড়ে রয়েছে। ওই যে সবজি আনার পর একটার পর একটা প্লাস্টিক রাখতে রাখতে এখানে যেন একেবারে হাট বসে গেছে, এত প্লাস্টিক জমে গেছে। তা সেগুলোকে আবার গুছিয়ে নিচ্ছি। আর ওকে আওয়াজ দিলাম যে ওই কোনার ঘরের সিলিন্ডার আছে সেটা আমাকে এনে দাও। ও আবার ওখান থেকে এসে আমাকে সিলিন্ডারটা এনে দিয়েছিল। এবার আমার এর মধ্যে আবার একটা বলে না, যেদিন শরীর খারাপ থাকে মানে কতগুলো কাজ উল্টোপাল্টা হয়ে যায়। আমি ওই যে রেগুলেটরটা পাইপ সমেত দেখো ওখানে রেখেছি স্ল্যাবের ওপর, আর দেখবে পাইপগুলো কিন্তু হার্ড হয়ে যায়। এবার এইভাবে রাখলে ওটা যে দুম করে উল্টে পড়বে আমি বুঝতে পারিনি। আর আমি কি করেছি, ওই প্লাস্টিকগুলো নিয়ে যেই সরে গেছি আর অমনি ওটা দুম করে ফ্লোরের মধ্যে পড়ে গিয়ে ভেঙে গেছে। দেখো, এক কাজ করতে গিয়ে আরেক কাজ হলো। রেগুলেটরের পাইপটা তো একটু হার্ড হয়ে গেছে, তা আমি এই স্ল্যাবের ওপর রেখে ওদিকে কাজ করতে গেছি, এই দেখো ভেঙে গেছে একদম ফ্লোরে পড়ে গিয়ে। রাখো এখানে, আমি নিচ্ছি, রাখো। তাড়াতাড়ি করে রেগুলেটরটা লাগিয়ে দেখছি, কেন বলো তো, রেগুলেটরটা যদি কোনো প্রবলেম থাকে আবার আমাকে 300 টাকা দিয়ে রেগুলেটরটা পাল্টাতে হবে। এই সেদিন সবে পাল্টিয়েছি জানো। ফেটেছে এই যে ক্লিপে, যে এই জায়গাটা দিয়ে ভেঙেছে। অসুবিধা হবে না, না অসুবিধা হবে না। এর জন্য আমার 250 টাকা বেঁচে গেল। নাহলে এই রেগুলেটরের ওই জায়গাটা যদি ভেঙে যেত তাহলে আমাকে এক্ষুনি। আর এই যে গরম আসলো, বাবা আমি পলিস্টারের ওড়নাটা খুলি। সেরকম কিছু তো রান্না করবো না, শাশুড়ি মা ওখানে একটু তরকারি করবে, আর এদিকে কাটাকুটিগুলো করে নিচ্ছি। আর এই যে পাতলা পাতলা করে যে বেগুনটা কাটছি, এটা কিন্তু আমার ছেলের জন্য বেগুনি করছি। ওনা এখন আলু ভাজা খেতে চায় না, বেগুনিটা হলে একটু ভালো খায়। এর জন্য বেগুন ভাজা, আর বাবুর জন্য কটা বেগুনি করবো। সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে এটা একটু ভোগাচ্ছিল, দাঁতটা হয়ে গেছে। এখানে দেখো তিতার ডাল করেছি, বিট গাজর ভাজা, বেগুন ভাজা, এখন শুধু বাকি আছে। শাশুড়ি মা কি একটা লাবড়ার তরকারি করছে, ওটা করলেই হয়ে যাবে। আর এই যে এখন বেসন, এখানে আছে সুজি, আর এই ওটা বেগুনি করবো বাবুর জন্য। মাড়ি ওপরের সঙ্গে নিচেটা লাগাতে পারছি না। পেয়ারা পাতা, এই দেখো আমাদের বাড়ির নিচে পেয়ারা গাছ। আমাদের ওকে বললাম একটু পেয়ারা পাতা এই ব্যাগের মধ্যে দাও, আমি ফুটিয়ে দাঁতে কুলকুচি করব। এদিকে এর মধ্যে একটু সুজিও দিয়ে দিলাম, আর হচ্ছে বেসন দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে রেখে দিলাম। আর ওই ব্যাটারটা মেখে রেখে চলে এসেছি, পেয়ারা পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে একটু ফুটিয়ে নেব। ওই যে বললাম না, দাঁতে ব্যথায় কিন্তু খুব উপকার। পেয়ারা পাতা, নুন আর লবঙ্গ একসাথে ফুটিয়ে সেটা দিয়ে যদি কুলকুচি করা যায়। তেল বসিয়ে দিয়েছি বেগুনিটা করার জন্য। শাশুড়ি মা আবার ওই
তরকারি পাঠিয়ে দিয়েছে, বরবটি ভাজা, তিতার ডাল, সজনে আর কুমড়ো দিয়ে তরকারি, বিট গাজর ভাজা, আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, বেগুনিটা। আর বাবুর জন্য একটু এক ফোড়ন দিয়ে মুগ ডাল হয়েছে, লেবু দিয়ে খেতে পারবে। খেলতে যাবো সব। কোথায়? ওই কোন খেলার মাঠ ভাড়া করেছে যে এই গরমে? আরে 11টার সময় খেলতে যাবে। রাত 11টা? হ্যাঁ। তারপরে চলে আসবো। এই যে হয় না যে ঘাসের মাঠগুলো, টার্ফের মাঠগুলো, ওই মাঠ ভাড়া করেছে। কি খেলা? বাবা করিস না। আজকে বেগুনিটা বেশ সুন্দর ফুলেছে, যেটা সুজি দিয়েছি। বাহ, দারুণ হয়েছে তো বেগুনিটা, ঠেপা ঠেপা, খুব সুন্দর বেগুনি হয়েছে আজকে। আসলে তেলটাই ছোট বাটিতে দিলে সুবিধা। আমি কটা জোয়ান নিয়ে আসি, জোয়ান। আমার কাছে ব্যথার ওষুধ আছে, কিন্তু তবুও খাচ্ছি না কেন। ঘরোয়া টোটকার মাধ্যমে যদি ব্যথাটা একটু কমে। এই খাওয়া দাওয়া হলো, কোনো খাবারই মানে চিবিয়ে খেতে পারলাম না। খেয়ে টেবিল মোছা হয়ে গেছে। আর ওই যে পেয়ারা পাতা, গোলমরিচ, নুন দিয়ে করেছি। এখন একটু ঠান্ডা হয়েছে, এটা ফুলকুচি করবো। এখন ব্যথাটা নেই, কিন্তু উপরের মাড়ির সঙ্গে নিচের মাড়ি লাগাতে পারছি না। তা আমাদের গাড়িটা যে ড্রাইভার দাদাটা চালা, উনি আজকে তাড়াতাড়ি গাড়ি গ্যারেজ করেছে। তা দাদাটা যেই শুনেছে ব্যথা, বললো মঙ্গলবার, বলে আমি তোমাকে গাছটা এনে দেবো, কে জানি দেয় মনে হয়, বলো গাছটা এনে দেবো, গাছটা পেয়ে দেবো, সেইটা ফুলকুচি করবি। আজকে শনিবার, আর শনিবার আমি একদিনও কিন্তু মানে মন্দির যাওয়া বন্ধ করি না। তো ওই যে দুপুরে মানে সকাল থেকে দাঁতটা একটু যন্ত্রণা ছিল, তারপরে দুপুরে তো পেয়ারা পাতা লবঙ্গগুলো ফুটিয়ে নিয়েছি, তারপরে দুপুরবেলা গালগুলি করেছিলাম, করার পর দাঁতের এখানটা ব্যথাটা কমেছে। এখন উপরে দাঁতের সঙ্গে নিচের দাঁত লাগাতে পারছি, কিন্তু মাথাটা তুলতে পারছি না। তা গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়েছি, ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু ওই যে ছেলে বলে মা এই অবস্থা, মাথা তোমার, তুমি যেও না। গেলে ওখানে না প্রায় 8:30 9টা বেজে যায়। তারপরে কি বলো তো, মানে দাঁতটা তো একটু কমেছে ঠিক আছে, কিন্তু অত রাত হয়ে যাবে। তারপরে আবার কিছু না করতে পারলে, এই যে একটু বাসন টাসন বেরোলো মন্দিরে গিয়ে, আমি মানে মানুষটা এমন ওই কোথাও গিয়ে যাবো, ওই পুজো দেখে চলে আসবো, মানে যেহেতু আমাদের গলির মন্দির তো সবাই হাতে হাতে করে, এবার আমি কিছু না করতে পারলে না কেমন যেন লাগে। ওই কাজ দেখে চুপচাপ বসে থাক, আমার যে সবাই করবে আর আমি বসে থাকবো আর গিয়ে বলবো যে আমার এই শরীর খারাপ, এগুলো ভালো লাগে না। এর থেকে বরঞ্চ আমি ফলও রেখে দিয়েছিলাম। মন্দিরে যে আন্টি, উনি আবার নাম লিখে দেয়, ডায়েরিতে নামগুলো থাকে তো, তাদের নামে লিখে দেয়, মানে পুরোহিতের কাছে সংকল্প করার জন্য। তা আজকে আর যাওয়া হলো না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। বিকেলে তো গা ধুলাম, এখন ভাবছি একটু চা করে খাই, দেখি মাথাটা ছাড়ে কিনা। আর ওই জন্যই আজকে আর যাওয়া হলো না। ফল টলও রেখে দিয়েছিলাম যে যাব, বাবু বেরোলো, বাবুর কাছে দিয়ে দিলেও ভালো। আজকে দোকান আমাদের দুপুরেই বন্ধ করে দিয়েছে। দুপুরে বন্ধ করবে না, রাস্তায় সেরকম লোকজন নেই। তারপরে আমাদের যে ড্রাইভার গাড়িটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, আমাদের ও কী করলো 4:30 বাজে তখন বেরিয়ে গেছে। আমরা এই রোদে বেরিয়ে যাচ্ছে, বলে না বেরোই, কী করবো। দুপুরে দোকান বন্ধ করে দিয়েছিল। তারপরে এখন আর ও চা খেয়ে বেরোয় না, বলে কি ওই যেখানে যায় বলে ওখান থেকে একটা দোকানে চিনি ছাড়া চা বিক্রি করে, বলে তোমাকে একটু কাজের থেকে রেহাই দিচ্ছি। আমি বললাম বাবা, 1 কাপ চা করতে আর কি। তা বললো না, সারাদিন কাজকর্ম করো, যাই বলো, স্বামী তো একটু কষ্ট বোঝে। ঠিক আছে চলো। আনলাম লিকার চা, তো অসুবিধা নেই, ওই চা পাতা একটু ফুটিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু বলছে না না, আবার আমার জন্য তাড়াহুড়া করে চা করা, এই করা। ঠিক আছে চলো, আমি এবার চা খাই, আমার একদমই ভালো লাগে না,
মানে মাথা যন্ত্রণাটা ওই দাঁতের থেকেই মনে হয়েছে। চুল টুলগুলো দেখো কী অবস্থা হয়ে গেছে। বসে গেছি, একটু কড়া করে চা করলাম যাতে মানে খেলে মাথাটা ছাড়ে। আর ঘরে বসলাম না, বারান্দায় বসলাম। কি বলো তো, বাইরের দৃশ্যগুলো দেখলে না মানে মনটাও ভালো হবে আর শরীরটাও ফ্রেশ লাগবে। আর সব দেখছি এখন সিন্নি নিয়ে যাচ্ছে। ওই যে মন্দিরে পুজো হয়, মন্দিরে গেলে টাইম বুঝতেই পারি না যে কটা দেখতে দেখতে 8টা বেজে। আর এখন ঘরে রয়েছি, মনে হয় সময় আর কাটছে না। আর শরীরটা তো ভালো লাগছে না। মোবাইলটা নিয়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে রয়েছিলাম, তারপরে এই চা করলাম। আর চা খাচ্ছি, শুধু চাই খাবো। ঠিক আছে বন্ধুরা, এখন আর সামনে আসলাম না, আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। বললাম না সবাই সিন্নি নিয়ে যাচ্ছে, ওই দেখো। আমি তো আজকে যাইনি মন্দিরে। আর